treatment of tuberculosis. So TB chemotherapy, multi-drug. Why this is multi-drug? Very simple answer. Because the resistance is high. And যদি আমরা সিঙ্গেল একটা এজেন্ট দিয়ে আমরা টিবি ট্রিটমেন্ট করতে চাই, it is very difficult to cure TB. কারণ টিবি বেসিলে খুব slowly growing, number one. Number two হলো এটার রেসপন্স লো, and that's why আমরা মাল্টি ড্রাগ ট্রিটমেন্ট দিই, যাতে করে খুব মানে চারপাশ দিয়ে আমরা ঘিরে ফেলতে পারি টিবিকে, চতুর্পাশে বেষ্টনী করে ফেলতে পারি. That's why we give multi drug treatment. Even then, multi drug treatment দেওয়ার পরও পেশেন্টের রেজিস্ট্যান্স ডেভেলপ করে, and then we have to give even more drugs. So অনেকগুলা ড্রাগ এবং অনেক বেশি ড্রাগ অনেক সময় দেওয়া লাগতে পারে. So classical the duration is 6 months. তার মধ্যে প্রথম 2 মাসে হলো পুরা যেটাকে বলে একদম পিওর ইন্টেনশন নিয়ে আমরা ইন্টেন্সিভ একটা ফেজ করব, যেখানে আমরা বেশি করে ড্রাগ দেব. সো ইউজুয়ালি ইন্টেন্সিভ ফেজে কয়টা ড্রাগ দেওয়া হয়? We give 4. দুইটা 4 না, ইন্টেন্সিভ ফেজ দুইটা বলতে তুমি 2 মাস বলতে যাচ্ছ, তাই না? 2 মাসে দিব আমরা 4টা ড্রাগ, and then the next 4 months we give 2 drugs. ঠিক আছে? So আমরা যে ড্রাগ গুলা দেই, you can remember by RIPE, RIPE. হ্যাঁ, তার মধ্যে RI টা হলো ব্যাকবোন, রিফাম্পিসিন এবং আইসোনাইজিন এর হলো ব্যাকবোন, আর হলো প্যারাজিনামাইড আর ইথাম্বিউটল, those are additional drugs. কিন্তু এই চারটা দিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হবে. Those 4 drugs are in a single tablet, so এটাকে বলা হয়, this is known as FDC, fixed dose combination. And usual FDC, for example, like নর্মাল মানুষের জন্য 50-60 কেজি মানুষের জন্য 4টা ট্যাবলেট, যদি বেশি হয় 5টা, যদি কম হয়. সো ওজন অনুযায়ী একটা ক্লাস আছে, মনে আছে এটা? ওজন অনুযায়ী কিন্তু ভাগ 30 থেকে 35 মনে হয়, 37 পর্যন্ত 37 পর্যন্ত হচ্ছে দুইটা ড্রাগ, দুইটা 37 থেকে 50 নাকি একটু বেশি ছিল, 55 এরকম ছিল, 55 3টা ড্রাগ. এটা আগে তো একদম মানে পুরো 55 থেকে 70 4টা, 70 পর্যন্ত 4টা, ইয়েস. তার বেশি হলে মানে 5টা. ওকে, তো এইটা আমাকে মনে রাখতে হবে, এই অনুযায়ী আমরা দিব ড্রাগটা. ইনিশিয়াল ট্রিটমেন্ট দিস রাইপ, এবং কি ইউজুয়ালি যে ট্রেড নেমটা কি, রিমস্টার. হ্যাঁ, রিমস্টার, ট্যাবলেট রিমস্টার 4FDC. ঠিক আছে, ট্যাবলেট রিমস্টার 4FDC এভাবে আমরা প্রেসক্রাইব করবো. and then usually the patient should take the drug at the morning, তাই না? সকালবেলায় 3টা বা 4টা ট্যাবলেট সে খেয়ে ফেলবে, এবং আমরা যখন পেশেন্ট খাবে আমরা তাকে অ্যাডভাইস দিব. what advice should you give যে রিমস্টার 4FDC ট্যাবলেট খাচ্ছে? প্রস্রাবের রং কমলা রঙের হতে পারে, এটাতে ভয় পাওয়ার কিছু নেই. আর হচ্ছে যদি চোখ হলুদ রঙের হয়ে যায়, প্রস্রাব হলুদ রঙের হয়ে যায়, ওষুধ বন্ধ করতে হবে. চোখে ঝাপসা দেখলে ওষুধ বন্ধ করতে হবে. আর তারপরে পা যদি ফুলে যায়, পায়ের পাতা বা ব্যথা হয়, তখন ওষুধ বন্ধ করতে হবে. তাহলে পায়ের পাতা ব্যথা হওয়া এটা কি ইন্ডিকেট করে? গাউট, could be gout due to which drug? Pyrazinamide. আবার tingling এবং numbness হতে পারে, which is due to which? Isoniazid. And that's why we usually give which combination, মানে আমরা সাথে একটা pyridoxine দেওয়া হয়, pyridoxine, আমরা ট্যাবলেট pyridox 20 mg once daily করে দিয়ে দিব. That will prevent any peripheral neuropathy. ঠিক আছে, so এটা হলো ইনিশিয়াল ম্যানেজমেন্ট. and then after 2 months পেশেন্ট হলো, বাকি 4 months হলো শুধু রিফাম্পিসিন আইসোনাইড 2FDC, যেটা রিমস্টার 2FDC খাবে. এবং এই পিরিয়ডটাতে আমরা পেশেন্টকে কি করব? আমরা মনিটরিং করব. সো এটাও কিন্তু মুখস্থ করতে হবে যে when should you monitor. আমরা প্রথম কোয়েশ্চেন স্যাররা যেটা করবে সেটা হলো যে একটা পেশেন্ট টিবি ড্রাগ শুরু করলো, when do you think he becomes non infectious, মানে তার এখান থেকে মানে অন্য কারো ইনফেকশন হওয়ার চান্স খুব কমে আসে কতদিন পরে? 1 মাস পরে, 1 মাস 2 সপ্তাহ, মানে ক্লাসিক্যালি টিচিং হলো 2 সপ্তাহ. মানে 2 সপ্তাহ পরে টিবি বেসিলার লোড এত কমে আসে যে সাধারণত স্পুটামে খুব বেশি টিবি বেসিলার থাকে না, সাধারণত সেটা আর স্প্রেড করতে পারে না ইউজুয়ালি, আনলেস পেশেন্টের যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে তো অন্য কথা. বাট নর্মাল পিপল যার টিবি বেসিলারটা সেনসিটিভ, তাকে আমরা যদি অ্যান্টি টিবি শুরু করি, উইদিন 2 weeks হি বিকামস নন ইনফেকশাস. তার মানে এই না সে কিওর্ড, এটার মানে হলো যে সে অন্য কাউকে ছড়াবে না,
অ্যাটলিস্ট 2 উইকস পর্যন্ত খুব ইন্টেন্সিভলি তাকে মাস্ক মানে একদম আমাকে এনশিওর করতে হবে যে মাস্ক পরেন। 2 সপ্তাহ পরে মাস্ক পরতে হবে, বাট 2 সপ্তাহ পরে মাস্ক না পরলেও যে খুব বেশি অসুবিধা হবে তা না। ঠিক আছে, অ্যান্ড দেন আমরা মনিটরিং করার জন্য আমরা কি করব, উই ইউজুয়ালি ডু দ্য ইনভেস্টিগেশনস। আমরা কি ইনভেস্টিগেশন করব? চেস্ট এক্স-রে। ওকে, চেস্ট এক্স-রে করব, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। আর স্পুটাম কি আবার করতে হবে? স্পুটাম? Yes, that's the main investigation. So এটা অবশ্য আমি বললাম যেটা, সেটা এখানে লেখা আছে, পেশেন্ট অ্যাজিউম নন ইনফেকশাস আফটার 2 উইকস, এটাই বললাম। আর যেটা করতে হবে, পেশেন্টকে আমার মনিটরিং করতে হবে। So whenever you have a patient with TB, we have to monitor the patients. আর মনিটরিং এর ডিউরেশন গুলো এখানে দেওয়া আছে মোটামুটি। তারা where is the duration? Usual হলো 1, এই যেখানে। So ফার্স্ট ফেজ যেটা আছে, সো ফার্স্ট ফেজ মানে হলো ইন্টেন্সিভ ফেজ। আফটার ইন্টেন্সিভ ফেজ আমরা এক্সপেক্ট করি ইট শুড বি কালচার নেগেটিভ, কারণ ইন্টেন্সিভ ফেজ মানে হলো ধুমধারাক্কা 4টা ড্রাগ দিয়ে সব ভ্যানিশ করে দিব, লাইক 99% ভ্যানিশ হয়ে যাবে। কিছু হয়তো 2-1টা থাকবে, সেটা টেস্টে আসবে না, এটা আমাদের এক্সপেকটেশন। সো আমাদের এক্সপেকটেশনটা আমরা চেক করতে চাই। সো আফটার দ্য ইনিশিয়াল ইন্টেন্সিভ ফেজ উই হ্যাভ টু ডু এ স্পুটাম টেস্ট। সো এখানে স্পুটাম কালচার বলা আছে, কিন্তু আমরা স্পুটাম কালচার হয়তো বা সব ক্ষেত্রে করতে পারি না। উই ডু দ্য টিপিক্যাল টেস্ট, ফর এক্সাম্পল উই ডু দ্য স্পুটাম স্টেইন, অর যেসব সেন্টারে জিন এক্সপার্ট আছে আমরা জিন এক্সপার্ট করে দেখি যে কি অবস্থা আছে। সো 2 মান্থসে আমরা এক্সপেক্ট করি নেগেটিভ চলে আসবে, পিওরলি নেগেটিভ মোস্ট অফ দ্য কেসে। যদি পজিটিভ হয়, পজিটিভ হলে আমরা আরো কিছুদিন ট্রিটমেন্ট চালাবো, আমরা ইন্টেন্সিভ ফেজটাকে কন্টিনিউ করবো ফর অ্যানাদার 1 মান্থ। দেন যদি 3 মাসের মাথায় গিয়ে তার পজিটিভ আসে, দেন আমরা তখন কি করবো, আমরা ভাববো যে কুড বি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর XDR TB। তখন সেই মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স বা XDR TB ডায়াগনোসিস করার জন্য আমরা ড্রাগ সেন্সিটিভিটি টেস্টিং আমরা রিপিট করব। অ্যান্ড দেন যদি এটা পজিটিভ আসে, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট TB বা XDR TB আসে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করব। আর যদি সেটা MDR TB না বা XDR TB না, সেন্সিটিভ, then we continue the treatment for the rest of the duration, এবং 5 মান্থে গিয়ে আমরা স্পুটাম আবার টেস্ট করব। যদি 5 মান্থেও এটা পজিটিভ থাকে, then we call it treatment failure. The treatment failure, you have to go for category 2 treatment. তখন আমরা category 2 treatment শুরু করব। So treatment failure হলো 5 মাসে যদি আমার কালচার পজিটিভ বা AB stain পজিটিভ, মানে কোনো এভিডেন্স অফ ইনফেকশন থাকে আফটার 5 মান্থস, দ্যাট ইজ ট্রিটমেন্ট ফেইলিয়ার। অথবা যে কোনো পেশেন্টে আমি যদি রেজিস্ট্যান্ট কোনো অর্গানিজম পেয়ে যাই, যেখানে লেখা আছে যে এনি ওয়ান উইথ MDR অর XDR TB, MDR অর XDR TB, যে কোনো সময় যদি এটা আইডেন্টিফাই হয়, দেন দিস ইজ ট্রিটমেন্ট ফেইলিয়ার অবভিয়াসলি। আমাকে তখন MDR বা XDR TB যে স্পেসিফিক রেজিমেন আছে, স্পেশাল রেজিমেন, সেই রেজিমেনে আমাকে চলে যেতে হবে। ঠিক আছে, সো এখানে এই অংশটুকু খুবই ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালি আমাকে মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ক্লাসিক্যালি আমরা ইনভেস্টিগেশন করি কখন? একটা পেশেন্টের 2 মান্থসে নেগেটিভ, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। 5 মান্থসে আসবে, 5 মান্থসে নেগেটিভ, ফাইন, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে, কমপ্লিট দ্য ট্রিটমেন্ট, ইউ আর কিওরড। ঠিক আছে, আদারওয়াইজ এই সিকোয়েন্স হবে, প্রথমে 2 মান্থসে করবো, পজিটিভ আসলো, দেন 3 মান্থসে, অ্যান্ড দেন 5 মান্থসে। সো 2, 3, 5 আমরা চেক করবো। স্পেশালি পজিটিভ হয়, আমরা এক্সট্রা একটা মাস অ্যাড করবো, which is 3 মান্থস। ঠিক আছে, ক্লিয়ার এটা? এখন আবার ড্রাগ সম্পর্কে ডিসকাস করি। ভাইয়া, কারোর যদি হেপাটাইটিস শুরু হয়ে যায়, তখন টিবি ডাক্তার বন্ধ করে ফেলে, তার ট্রিটমেন্ট কি আর চলবে না? ভেরি গুড কোয়েশ্চেন। এটা আসলে আমার প্রেজেন্টেশন ছিল একটা, মনে আছে, অ্যানালিসিসে ছিলাম। সো যখন একটা পেশেন্টের, এটা আমি আনসার দিই, ডিটেলস আনসার দিই একটা। একটা পেশেন্ট টিবি ড্রাগ পাচ্ছে, তার এখন জন্ডিস ডেভেলপ করলো, হোয়াট টু ডু? সো যখনই জন্ডিস ডেভেলপ করবে, আমাকে জন্ডিসটাকে ডিফাইন করতে হবে, যে এটা বিলিরুবিন কত আছে, ALT AST লেভেল কত আছে, পেশেন্টের ভাইরাল মার্কার গুলা কোনো নেগেটিভ মানে পজিটিভ আছে কিনা, ইজ ইট বি ভাইরাস, ইজ দেয়ার এনি এ ভাইরাস, ইজ দেয়ার এনি ই ভাইরাস, মানে আমাকে চেক করতে হবে যে ইজ দিস জন্ডিস ডিউ টু দ্য ড্রাগস অর ইজ দিস জন্ডিস ডিউ টু আদার কজ। সো আদার কজ গুলো আমাকে এক্সক্লুড করতে হবে, যে দিস ইজ নট ডিউ টু হেপাটাইটিস ভাইরাসেস, দিস ইজ নট ডিউ টু আদার হেপাটোটক্সিক এজেন্টস, দিস ইজ পিওরলি মোস্ট লাইকলি ডিউ টু টিবি এজেন্টস। যখন এটা আমি এনশিওর করবো, অবভিয়াসলি আমাকে তো ড্রাগস তো স্টপ করে দিতে হবেই,
এবং ড্রাগ স্টপ করার পর আমরা পেশেন্টকে মনিটরিং করব, পেশেন্টের জন্ডিসটা কমতেছে কিনা, পেশেন্টের লিভার ফাংশন ইমপ্রুভ করতেছে কিনা। তো যখনই জন্ডিস কমে আসবে এবং লিভার ফাংশন টেস্ট ইমপ্রুভ হয়ে আসবে, তখনই আমরা রিইন্ট্রোডাকশন করব। ঠিক আছে, উই হ্যাভ টু রিইন্ট্রোডিউস দ্য অ্যান্টি-টিবি ড্রাগস, এবং এটা ডিফারেন্ট গাইডলাইন ডিফারেন্ট ভাবে আছে। টিপিক্যালি আমরা সবগুলা ড্রাগে শুরু করতে পারি, তবে মানে সফট অ্যাপ্রোচ হলো স্টার্ট উইথ দ্য লিস্ট hepatotoxic drug and then go with other drugs. যদি বলো hepatotoxic drugs এর মধ্যে সবচেয়ে বেশি hepatotoxic কোনটা, the answer is which one? Pyrazinamide. Pyrazinamide is the most hepatotoxic. বাকি সবগুলো যে hepatotoxic না তা না, সবগুলো hepatotoxic, but most হলো pyrazinamide. Usually pyrazinamide আমরা চেষ্টা করি একটু পরে অ্যাড করার জন্য, rifampicin হলো তারপরে, আর মোটামুটি আইসোনায়াজিডটা hepatotoxicity বেশ কম। ঠিক আছে, সো আইসোনায়াজিড ক্যান বি গিভেন ইন অলমোস্ট মোস্ট অল পেশেন্টস, মানে লিভার ডিজিজ থাকলেও আইসোনায়াজিড কিন্তু দেয়া যায়। সো এটাই আনসার তোমার, যে যদি জন্ডিস থাকে, অ্যাসেস ফর আদার কজ, স্টপ দ্য ড্রাগস, ওয়েট ফর দ্য জন্ডিস টু রিজলভ, এন্ড দেন রিইন্ট্রোডিউস দ্য ড্রাগ। অনেক সময় দেখা যায় যে রিইন্ট্রোডিউস করলে তখন আর হয়তো বা জন্ডিস থাকে না। ঠিক আছে। আর ভাইয়া কারোর যদি হয় ড্রাগ মিস করে ফেলে 3 দিন বা 4 দিন, তখন এটার ক্ষেত্রে কি হবে? 3 দিন 4 দিন মিস করলে কিছু হবে না, আবার খাবে। কতদিন পর্যন্ত করা যায়? কন্টিনিউ করবো, মানে জাস্ট মানে এই টাইমটাকে বাদ দিয়ে দিতে হবে। আপ টু 1 মান্থস, আপ টু 1 মান্থস অ্যাকসেপ্টেবল। 1 মান্থসের বেশি যদি হয় তাহলে এটাকে আবার নতুন করে শুরু করতে হবে। বুঝতে পারছো জিনিসটা? জি ভাইয়া। 1 মান্থস পর্যন্ত অ্যাকসেপ্টেবল, মানে 1 মান্থস মানে হলো যে এই সময়টা বাদ দিয়ে হিসাব করতে হবে। হ্যাঁ, আর টিবি ড্রাগ হচ্ছে বিফোর মিলে কেন খেতে হয়? বেশিরভাগ ড্রাগই অ্যান্টিবায়োটিক বিফোর মিলে খেলে ভালো, বিকজ দে ডো নট ইন্টারফেয়ার উইথ মিল এন্ড দেন হ্যাভ গুড অ্যাবজর্পশন। ঠিক আছে, এমটি স্টমাকে গুড অ্যাবজর্পশন হয়, মিলের সাথে ইন্টারফারেন্স হয় না। প্রবাবলি দ্যাটস ওয়াই বিফোর মিল ইজ বেটার, মেইনলি রিলেটেড উইথ অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনটা ভালো হয় বিফোর মিলে সকালবেলায়। এখন এখান থেকে আমি কিছু ড্রাগ নিয়ে কিছু আমরা কথাবার্তা বলি। This one, adverse reaction of first line anti-TB drugs. তো এখান থেকে 1 questions যে কোনো পরীক্ষাতে, whatever the exam is, this could be any exam in the world, এখান থেকে একটা কোয়েশ্চেন থাকবেই, প্র্যাকটিক্যালি আমাদের লাগবে। ঠিক আছে, সো কোন জিনিসটা আমাদের প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে লাগবে আমরা যদি একটা করে শুরু করি। ফর এক্সাম্পল, ফর isoniazid to prevent the peripheral neuropathy we usually give which? We give the pyridoxine. স্যারদের একটা স্পেশাল কোয়েশ্চেন থাকে যে আইসোনায়াজিড দিলে কি ধরনের অ্যানিমিয়া হতে পারে। ক্লাসিক্যালি দিস ক্যান কজ সাইটোপ্লাস্টিক অ্যানিমিয়া। তো এখানে আমাদের 4th ইয়ার স্টুডেন্ট আছে, তোমরা যদি ফার্মাকোলজি পড়ো, ফার্মাকোলজিতে কিন্তু দেখবা যে এখানে এই বক্সটা ভেরি ইম্পর্টেন্ট ফর ফার্মাকোলজি। এটা ভালো করে মুখস্থ করতে হবে তোমাদের ফার্মাকোলজির জন্য, প্রফে থাকবে এটা। সো সেখানে এইটা জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য সাইড ইফেক্টস অফ আইসোনায়াজিড, তো তখন লিস্ট করতে হবে পেরিফেরাল নিউরোপ্যাথি, হেপাটাইটিস এন্ড সাইটোপ্লাস্টিক অ্যানিমিয়া। এবং এটা কেন হচ্ছে? বিকজ অফ ডিক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য ভিটামিন B6। সো আইডিয়াটা হলো যে আইসোনায়াজিড আমরা যখন দেই তখন ভিটামিন B6 লিভার অ্যাক্টিভেশন হয়, এই অ্যাক্টিভেশনটা হয় না ঠিকমতো। And that's why there is a functional deficiency, not absolute deficiency, the functional deficiency of B6 leading to peripheral neuropathy. And that's why you give the pyridoxine 20 milligrams. আর এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, সিজার করতে পারে and lupus reaction করতে পারে। lupus reaction মানে হলো drug induced lupus বা drug induced SLE. So those are the other drugs that can also cause drug induced SLE. So এটা মুখস্থ করতে হবে, isoniazid, hydralazine, procainamide, minocycline. So those are the drugs, আর অনেক ড্রাগ আছে, but classic drugs that causes drug induced SLE. এখন এই যে আমি সিজারটাকে হাইলাইট করলাম, ভিটামিন B6 ডেফিসিয়েন্সির জন্য সিজার হয়, ক্যান ইউ কনভার্ট ইট ইনটু ট্রিটমেন্ট? দ্য আনসার ইজ ইয়েস। যেসব বাচ্চার কনভালশন হচ্ছে, ইউ ক্যানট কন্ট্রোল ইট উইথ Valex, you cannot control it with Iracet, মানে হলো levetiracetam, you cannot control it with other new agents, মানে কোনো কিছুতেই সিজারটা কন্ট্রোল হচ্ছে না। Then what you can do, you can give high dose of pyridoxine. বলা হয় যে high dose of pyridoxine has a anti-seizure effect. So খেয়াল করো,
যে যদি কখনো আমি isoniazid দেই, it can lead to B6 or pyridoxine deficiency, and that can lead to seizure. Conversely, যদি কারো সিজার হয়, তাকে ট্রিটমেন্ট হিসেবে আমি কি দিতে পারি? We can give the pyridoxine. স্পেশালি কাদের ক্ষেত্রে করা হয়? In case of babies. ঠিক আছে, তুমি আবিদ স্যারের বই খোলো, ওখানে দেখবো যে সিজারের ট্রিটমেন্টের মধ্যে একটা অ্যাডভান্স ট্রিটমেন্টের মধ্যে pyridoxine দেওয়া আছে, প্রবাবলি 100 মিলিগ্রাম or মোর দিতে হয়, মানে হাই ডোজ pyridoxine ট্রিটমেন্ট দিতে হয়। This is about isoniazid. Then comes rifampicin or rifampicin. So rifampicin main side effect, this one, the hepatitis, and then it can involve the kidneys, and it can also cause hemolytic anemia. তবে এই হেপাটাইটিসটা মনে রাখলেই চলবে, this is most important. Paracetamol আমরা বললাম যে this is the most hepatotoxic. আর paracetamol specific side effect হলো hyperuricemia or gout. So যাদের ক্ষেত্রে একটা পেশেন্ট অ্যান্টিটিবি খাচ্ছে, তার ক্ষেত্রে যদি এরকম জয়েন্ট পেইন হয়, could be gout. Ethambutol আমরা এভাবে বলি ithambutol, ঠিক আছে, ithambutol causes retrobulbar neuritis. So বলা হয় যে টিবি ড্রাগ শুরু করার আগে ক্লাসিক্যালি আমাদের আই এক্সামিনেশন করা উচিত, কিন্তু সেই সুযোগ হয় না। তো আমরা যেটা করি যে পেশেন্টের যদি প্রবলেম হয়, only then আমরা we check the eyes, and then if there is involvement of the eye, আমরা ethambutol বন্ধ করে দিই। এবং এটাও কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে। So ithambutol and isoniazid both can cause peripheral neuropathy, মনে রাখতে হবে। So those are the side effects of first line anti-TB drugs. এটা খুব ভালো করে মুখস্থ করতে হবে। আর এটা তো আমরা পড়েছি, এই যে আমি এখানে আগে মনে হয় লিখেছিলাম যে MDR TB কি, rifampicin and isoniazid resistance, that is MDR TB, and XDR TB কি, MDR TB plus one injectable, মানে সেকেন্ড লাইন ইনজেক্টেবল যে এজেন্ট গুলো আছে, or plus one fluoroquinolone, MDR ইনজেক্টেবল fluoroquinolone, এইগুলা সবগুলো যখন একত্রে থাকবে, that is XDR TB. And the classic drugs for the treatment of those kind of situations are bedaquiline, ethionamide, clofazamine. So those are the classic drugs. Levofloxacin আমরা MDR TB তে ইউজ করতে পারি, not in XDR, but XDR TB তে আমরা এগুলো ইউজ করতে পারি। Bedaquiline, ethionamide can be used in both MDR and XDR TB. মজার ব্যাপার হলো যে MDR TB তে rifampicin resistance থাকে, isoniazid resistance থাকে, but we use isoniazid even if there is resistance. এটার এক্সপ্লেনেশন কেউ দিতে পারবে? যে পেশেন্টের রেজিস্ট্যান্স আছে, বাট স্টিল কেন আমরা isoniazid ইউজ করি ইন পেশেন্টস উইথ MDR TB? বুদ্ধি করে বলতে পারবে? The answer is very simple. Resistance does not mean complete resistance. Failure, for example, আগে আমি যখন হার্ট ফেইলিওর পড়তাম, আমি ভাবতাম যে আচ্ছা হার্ট ফেইলিওর মানে হার্ট ফেল করে গেছে, তাহলে মানুষ বেঁচে আছে কিভাবে? How he is surviving, এটা আমার থার্ড ইয়ারের কোয়েশ্চেন ছিল, ঠিক আছে। পরে বুঝলাম যে failure is not complete failure. Failure is a partial failure. So whenever we call resistance, is resistance ever complete? No. Resistance is a relative resistance. Resistance is a partial resistance. Resistance মানে হলো যে এই ড্রাগটা হয়তো বা 100টা ব্যাকটেরিয়াকে মারার কথা, কিন্তু সে হয়তো মারতেছে 20টাকে, অথবা এই ড্রাগটা যে ডোজে যতটুকু মারার কথা সেই ডোজে ততটুকু ব্যাকটেরিয়া কিল করতে পারছে না। The effect is less. So the resistance is relative resistance. So what is the মানে স্ট্র্যাটেজি, আমার বুদ্ধি কি, যে আমি যে ডোজে দিচ্ছি সেই ডোজে ঠিকমতো কাজ করতেছে না। So what can I do? Tell me. ডোজ বাড়িয়ে দিব। So তুমি যখনই MDR বা XDR TB ট্রিটমেন্ট দেখবা ওখানে স্পেশালি MDR TB তে দেখবা লেখা আছে কি দিতে হবে? We have to use high dose of INH. কি বললাম? হাই ডোজটা কিভাবে দিব? মানে হচ্ছে প্রথমে 3টা খেত, ওইটা থেকে বাড়িয়ে 4টা 5টা ওরকম? না, সংখ্যা না, এটা হলো তোমার ড্রাগের যে অ্যামাউন্ট, আমরা ড্রাগের যতটুকু দেই নরমালি কতটুকু দেই, দেখো এই যে আমি কোথায় লিখলাম, এই যে এখানে লিখছে, হ্যাঁ। সো নরমাল ডোজটা দেখো এই যে ছোট্ট করে লেখা আছে। রিফাম্পিসিন হলো 150, আইসোনাইজিন হলো 75। এখানে আইসোনাইজিনের যে 75 মিলিগ্রাম ডোজটা আছে সেটা বাড়বে, 75 মিলিগ্রাম উইল বি ইনক্রিজড। আমি এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে করতে পারছি না, বাট দিস উইল বি ইনক্রিজ ফ্রম 75, আরো বেশি ডোজ দিতে হবে, ঠিক আছে। রিফাম্পিসিন আমরা দিব না, বাট
the isoniazid should be increased from 75 to higher doses. That is called high dose or high intensity ionized therapy, যেটা রেজিস্ট্যান্স থাকে ওভারকাম করতে পারবে। ঠিক আছে, তোমরা তাহলে ন্যাশনাল গাইডলাইনটা দেখবা, ওখানে আর একটু সুন্দর করে লেখা আছে। সো আমরা এখন ডিউরেশনটা দেখি। সো মোস্ট অফ দ্য কেসেস we use 6 months of therapy, most of the cases, but special case কোনটা, যেমন সিএনএস টিভিতে এখানে বলা আছে 12 মাস, বাংলাদেশে স্যাররা 18 মাস দিতে আগ্রহী। সেম ফর বোন টিভিতে এরকম 12 থেকে 18 মাস কন্টিনিউয়েশন ফেজ যেটা আছে, ইন্টেন্সিভ ফেজ দ্য সেম, বাট কন্টিনিউয়েশন ফেজ যেটা আছে সেই কন্টিনিউয়েশন ফেজটাকে অনেক দিন পর্যন্ত আপ টু 18 মান্থস পর্যন্ত এক্সটেন্ড করে। ভাইয়া, সিএনএস টিবি বা হেপাটিক টিবি যেগুলা, ওগুলা হচ্ছে ইনফেকশিয়াস হয় কিভাবে? মানে সিএনএস টিবি ইনফেকশাস না, ওগুলো তো ইনফেকশাস না আসলে। মানে যেগুলো হলো তোমার ধরো মানে হিডেন অর্গানের টিবি, মানে আদার দেন পালমোনারি টিবি, মোস্ট অফ দ্য টিবিস আর নট ইনফেকশাস। পালমোনারি টিবিটাই হলো স্প্রেড করে, বাট অন্য টিবি গুলা স্প্রেড করবে না। হ্যাঁ, স্প্রেড করতে পারে যে ধরো তার কনকমিটেন্ট পালমোনারি টিবিও আছে, সাথে অন্য একটা জায়গাও আছে, দ্যাটস ডিফারেন্ট। মানে সহজ কথা, স্প্রেড করার জন্য ইউ মাস্ট হ্যাভ এ পালমোনারি কম্পোনেন্ট, আদার দেন দ্যাট দ্য টিবি উইল নট বি স্প্রেড। এটা ওর বডিতে থাকবে, ছাড় হয়েছে তার ভিতরেই থাকবে। আমরা এগুলো পড়ে ফেলছি, তোমরা বলে ফেলছো যে রিফাম্পিসিনে কি করবে, দেয়ার উইল বি এ ডিসকালারেশন, এবং স্পেশালি যে এক সেকেন্ড, জাস্ট সেকেন্ড, সরি কল আসছিল একটা। সো প্রেগনেন্সি না, মানে রিপ্রোডাক্টিভ এজ উইমেন যারা, অবভিয়াসলি বেশিরভাগ পেশেন্টই আমাদের যারা টিবি পেশেন্ট বেশিরভাগই দেখা যাচ্ছে যে ইয়াং টু মিডল এজ, এরাই বেশি আসে। সো ওদের ক্ষেত্রে তারা তো ওসিপি খায়। সো বলতে হবে যে তারা যদি যতদিন টিবি ড্রাগ খাচ্ছে, ফর এক্সাম্পল রিফাম্পিসিন তো চলবে 6 মাস, এই 6 মাস যেন সে হলো ডাবল মেথড ইউজ করে। ঠিক আছে, সো এই 6 মাস সে ওসিপি তো খাবেই, ওসিপির সাথে তাকে কন্ডম ইউজ করতে বলতে হবে। দ্যাট ইজ অ্যানাদার স্পেসিফিক ফিমেল কাউন্সিলিং আমাকে করতে হবে, যে কোনো রিপ্রোডাক্টিভ উইমেন, ম্যারিড উইমেন, you have to counsel that, so use another method, because rifampicin will reduce the contraceptive effective dose, মানে contraceptive যে metabolism, সেই metabolism তো লিভার হয়, the metabolism will be increased because it's an enzyme inducer, so তখন তার ব্লাডের যে লেভেল, সেই লেভেলটা কমে আসবে, and that's why effect কমে আসবে, so pregnancy হয়ে যেতে পারে, very dangerous. ভাইয়া, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগের ক্ষেত্রে কি কোনো বিধি নিষেধ আছে? মানে সেম ফর ওয়ারফারিন, মানে রিফাম্পিসিন খেলে ওয়ারফারিনের অ্যামাউন্টটা কমে যাবে, ওয়ারফারিন ইজ মেটাবলাইজড থ্রু লিভার। সো যখন রিফাম্পিসিন খাবো বা যে কোনো এনজাইম ইনডিউসিং এজেন্ট, ইট উইল রিডিউস দ্য অ্যামাউন্ট অফ ওয়ারফারিন ইন দ্য ব্লাড, ফলে তার যে ইফিকেসি সেটা কমে আসবে। ঠিক আছে, অ্যান্ড ভাইস ভার্সা, যদি আমরা এনজাইম ইনহিবিটর কোনো ড্রাগ খাই, for example antibiotics may increase the blood level of warfarin, may increase the INR, and may increase the risk of bleeding. ঠিক আছে, এটা ইন জেনারেল, এরকম না যে 100% স্পেসিফিক কোন কথা, এটা জেনারেল কথা যে এনজাইম ইনডিউসিং ড্রাগ খেলে আমার ড্রাগ ফেইলিয়ার হবে, অন্য ড্রাগটা ফেল করবে, আর এনজাইম ইনহিবিটিং এজেন্ট খেলে অন্য ড্রাগটা টক্সিসিটি ডেভেলপ করবে। এক্ষেত্রে যেটা করতে হবে, পেশেন্ট মনিটরিং করতে হবে। ফর এক্সাম্পল, একটা পেশেন্টের ধরো এএফ আছে, সে ওয়ারফারিন খাচ্ছে, এখন তার টিবি হলো, সো হোয়াট টু ডু? হ্যাঁ, আমি অ্যান্টিটিবি শুরু করলাম, শুরু করার পরে ধরো আমরা 1 উইক বা 2 উইক পরে আমরা বললাম যে আপনি আসেন, লেটস চেক আয়এনআর, হোয়াটস ইউর আয়এনআর? আয়এনআর ভালো আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ, নো প্রবলেম। আয়এনআর, পেশেন্টের আয়এনআর দেখা গেল কমে গেল, ফাইন, আমরা ওয়ারফারিনের ডোজটা একটু বাড়ায় দিব, and then recheck আয়এনআর for after few days, আয়এনআর ভালো আছে, ফাইন, take this dose until you take anti-TB drugs, anti-TB কমপ্লিট হলো, কমপ্লিট হওয়ার পর আমি আবার আয়এনআর চেক করব এবং আয়এনআর অনুযায়ী আমি ডোজ টাইট্রেট করব। That's what happens with the
AF patients or other patients taking warfarin. বুঝতে পারছো জিনিসটা? জি ভাইয়া। ক্লাসিক্যালি এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট, বাকি যেগুলো আছে ফর এক্সাম্পল স্টেরয়েড একটু ইফিকেসি কম হলে কি আর হবে। হ্যাঁ, ওরাল হাইপোগ্লাইসেমিক্সটা আমরা একটু কেয়ারফুলি দিব, কারণ ওরাল হাইপোগ্লাইসেমিক্সের মেটাবলিজম যদি বেশি হয় পেশেন্টের সুগারটা কন্ট্রোল হবে না। নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, সুগার একটু বাড়লে কিছু হবে না, কমে গেলে মরে যাবে, কিন্তু বাড়লে অ্যাটলিস্ট মানে লাইফ থ্রেটিং কোনো কিছু হবে না। অ্যান্টিরেট্রোভাইরালস নট ইম্পর্টেন্ট, অপয়েডস নট ইম্পর্টেন্ট। আমাদের জন্য ইম্পর্টেন্ট এই দুইটাই, মানে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, কনট্রাসেপটিভ জিজ্ঞেস করবে স্যারেরা, অ্যান্ড মেডিসিন বা কার্ডিওলজিস্ট যদি থাকে দেন দে উইল টক অ্যাবাউট ওয়ারফেরিন, যে ইফেক্ট এবং আমরা কি মেথড বা কি প্ল্যান করে আমরা পেশেন্টকে ম্যানেজ করবো প্র্যাকটিক্যালি, সেই আমি বললাম সেটাই পরীক্ষাতে জিজ্ঞেস করবো, পরীক্ষাতে আসবে বা সিচুয়েশন হিসেবে আসবে। স্পেশালি এফসিপিএস মিড টার্ম যদি হয়, এফসিপিএস ফাইনাল পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন গুলো স্যাররা দেয়, যে এরকম সিচুয়েশন, হাউ উইল ইউ অ্যাপ্রোচ টু ম্যানেজ দিস কেস। ঠিক আছে, তখন এই ধরনের একটা আনসার, আমি যে আনসারটা দিলাম এই ধরনের একটা আনসার দিতে হবে। সো প্যারাডক্সিন কাদের ক্ষেত্রে দিতে হবে? আমরা তো সবাইকে প্যারাডক্সিন দিই, বিকজ মোস্ট অফ দ্য পেশেন্টস আর ম্যালনারিশড, সো সবাইকে প্যারাডক্সিন দিয়ে দেই, কিন্তু প্রেগনেন্টদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্যারাডক্সিন দিতে হবে, কারণ খুব সেন্সিটিভ, আর ম্যালনারিশড ক্ষেত্রে অবশ্যই অবশ্যই প্যারাডক্সিন দিতে হবে। উই গিভ ইট টু অল পেশেন্টস। আইথাম্বিউটল কাদের ক্ষেত্রে দেওয়া যাবে না? ভেরি ভেরি হাই ইয়েল্ড সিকিডি পেশেন্ট, পরীক্ষাতে আসতে পারে এরকম জিজ্ঞেস করবে, সিকিডি পেশেন্টের ক্ষেত্রে কোন ড্রাগটা তুমি অ্যাভয়েড করবা? ইউ অ্যাভয়েড ইথাম্বিউটল, স্পেশালি যদি ইজিএফআর লেস দেন 30 হয়। আর ইজিএফআর যদি মোর দেন 30 হয় সেক্ষেত্রে আমরা ইথাম্বিউটল একটু লো ডোজে দিতে পারি, বাট লেস দেন 30 হলে ইউজুয়ালি এটা অ্যাভয়েড করা হয়। ঠিক আছে, এইগুলো আমরা পড়েছি, ডান 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 হয়েছে। সো আমরা কি করব, যে যখন একটা পেশেন্টের টিবি ড্রাগ শুরু করার পরে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করবে, উই স্টপ দ্য ট্রিটমেন্ট, উই মনিটর দ্য পেশেন্ট, লিভার ফাংশন টেস্ট ভালো হয়ে গেল, সিমটম কমে গেল, অ্যান্ড দেন উই হ্যাভ টু ডু এ স্টেপ ওয়াইজ রিইন্ট্রোডাকশন। আমরা সবার আগে কোনটা কোনটা শুরু করব? উই স্টার্ট দ্য লেস হেপাটোটক্সিক regimens. For example, we can start ethambutol, we can start isoniazid, then we start rifampicin, and at last we start which drug? Pyrazinamide. Pyrazinamide. Because pyrazinamide is the most hepatotoxic agent. আর এটা পরীক্ষাতে জিজ্ঞেস করবে ভাইয়া, যে পেশেন্টের হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস আছে, ওই পেশেন্টে যদি টিবি হয় তখন হচ্ছে আমরা কি দিব? রিফাম্পিসিনও কি তখন দেওয়া যাবে? না না, তখন আর দেওয়া যাবে না, এটার একটা রেজিমেন আছে, হি সি রেজিমেন আর সি এইচ আর রেজিমেন। ঠিক আছে, এটা স্পেসিফিক, তুমি যে কোয়েশ্চেনটা করেছো ইটস ভেরি স্পেসিফিক কোয়েশ্চেন, এন্ড দ্য আনসার দিস ইজ গিভেন ইন দ্য গাইডলাইন, ন্যাশনাল গাইডলাইন্স। দাঁড়াও বের করে তোমাকে দেখাই। জাস্ট আ সেকেন্ড, আমি বের করতেছি। Where are you, guideline? Yeah, got it. এই যে এটা হলো অক্টোবর 21-এ যেটা আসছিল, ওইখানে দেখা আছে share information, case findings, diagnosis, treatment, monitoring of treatment. Okay. TB in special situations. 35, 37.
এই যে খুব সুন্দর করে একটা জিনিস দেওয়া আছে, এটা দেখো যে জন্ডিস, যখনই জন্ডিস হবে the first thing to do is exclude other cause, and then এখানে লিভার এনজাইম যদি 5 টাইমস এর চেয়ে কম বাড়ে সেক্ষেত্রে অ্যান্টিটিবি কন্টিনিউ করা যাবে। মোর দেন 5 টাইমস যদি বাড়ে তাহলে সবকিছু আমরা স্টপ করে দেব। and then if the liver enzyme revert to normal, restart TB, we start with ethambutol and fluoroquinolones, and then rifampicin, isoniazid, and the at last is pyrazinamide. সবার শেষে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে সবার শেষে কোনটা, that is pyrazinamide, ঠিক আছে। আর আমরা আরেকটাতে আসি, this one, হ্যাঁ, তুমি যেটা জিজ্ঞেস করলা যে একটা পেশেন্টের হেপাটাইটিস সি পজিটিভ আর বি পজিটিভ, তার ক্রনিক লিভার ডিজিজ আছে, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে যেহেতু অলরেডি তার লিভার ড্যামেজ আছে, লিভার টক্সিক যেটা ড্রাগ আছে সবচেয়ে টক্সিক পারাজিনামাইড, সো উই স্টপ দিস ড্রাগ, উই ডো নট গিভ ড্রাগ। সেক্ষেত্রে আমরা যেটা করব, সেক্ষেত্রে আমরা আইএনএইচ, রিফাম্পিসিন অ্যান্ড ইথাম্বিউটল, মানে পারাজিনামাইড বাদ দিয়ে HRE, অ্যান্ড HRE হলো 2 মাস, তারপরে 7 মাস হলো HR। এইচআরটা একটু বেশি, মানে 4 মাসের জায়গায় আমরা 7 মাস দিচ্ছি, যেহেতু আমি পারাজিনামাইড দিতে পারছি না, দ্যাটস আমি কন্টিনিউশন ফেজটা একটু বাড়াচ্ছি। উই ইনক্রিজ দ্য কন্টিনিউশন ফেজ টু 3 more months, মানে 4 মাসের জায়গায় 7 মাস দিচ্ছি, 3 মাস বেশি দিচ্ছি। আর এখানে পারাজিনামাইড বাদ দিয়ে বাকি যে 3টা ড্রাগ সেগুলো দিচ্ছি, ঠিক আছে। সো দিস ইজ ফর ক্রনিক লিভার ডিজিজ। খুবই সুন্দর একটা কোয়েশ্চেন এবং খুবই স্পেসিফিক একটা আনসার দেওয়া আছে গাইডলাইনে। তারপরে যদি রেনাল ইনসাফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আমি কি করব বা কি করব না, ঠিক আছে। সো এখানে দেখো কি করব। প্রথম কথা যে প্রতিদিন দেওয়ার দরকার নেই, 3 times per week administration of those 2 drugs at the following doses are recommended. So pyrazinamide আমরা 3 times per week দিব, মানে প্রতিদিন কিন্তু দেব না, we give it every alternate day, সহজ কথা every alternate day তে দিব, and ethambutol every alternate day তে দিব। আর isoniazid and rifampicin এগুলো নরমাল ডোজ পাবে, ঠিক আছে, বিকজ isoniazid and rifampicin eliminated by biliary excretion, so no dosing adjustment is necessary. But ethambutol and also pyrazinamide, they are nephrotoxic plus kidney দিয়ে পাস করে, and that's why আমরা এটা অল্প করে দিব, স্পেসিফিক ডোজে দিব, যে 25 এবং 15 এবং সপ্তাহে 3 দিন, মানে every alternate day করে দিব। So that is the specific management of TB in patients who have CKD, ঠিক আছে। আর বাকিগুলো লাগবে না। ভাইয়া biliary স্ট্রাকচার যেন ভাইয়া কি কি ছিল? গল ব্লাডার, কমন বাইল ডাক্ট সবগুলা? হ্যাঁ, মানে intrahepatic and extrahepatic, intrahepatic তো তোমার intrahepatic biliary channels, and extrahepatic is your hepatic duct, your gallbladder, and in common bile যদি duct। হচ্ছে কোলিসিস্টেক্টমি করা হয় তখন? না, কোনো অসুবিধা নেই, তখন তো তার বাইল ডাক্ট তো ঠিক আছে, হ্যাঁ, বাইল ডাক্ট তো ঠিক আছে, বাইল ডাক্ট তো তুমি ব্লক করতে পারবে না, তাহলে তো তোমার লিভারে বাইল জমে যাবে, ঠিক আছে, শুধু গল ব্লাডার কেটে ফেলে দেয়। ওকে, তো তোমরা কিন্তু গাইডলাইন্সটা দেখবা, তোমার ন্যাশনাল গাইডলাইন্সটা ভালোবার পড়া থাকলে খুব সুবিধা হবে, স্পেসিফিক আনসার দেওয়া আছে ওখানে। সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে আমরা কাদের ক্ষেত্রে স্টেরয়েড ইউজ করব, ভেরি হাই ইয়েল্ড স্টেরয়েড ইউজ করব, দোজ কন্ডিশনস। তো দেখো আমি এখানে লিস্ট করেছি দোজ কন্ডিশনস। হার্ট কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস, মানে মেমব্রেন্স গুলো যদি ইনভলভ করে, সো মেমব্রেন্স এর মধ্যে কি কি দেখো, যদি পেরিকার্ডিয়াম ইনভলভ করে, যদি ফ্লোরা ইনভলভ করে, গিভ স্টেরয়েড। যদি ব্রেইনের যে মেমব্রেন বা নিনজেস ইনভলভ করে, গিভ স্টেরয়েড। সো মেমব্রেন্স। নেক্সট হলো আদার কন্ডিশন, যদি ব্রঙ্কাস ইনভলভ করে, ইউরেটার ইনভলভ করে, অর সিভিয়ার পালমোনারি ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা we can use the steroids, ঠিক আছে। তো ক্লাসিক্যালি আমরা দিই, সবচেয়ে কমন পাই হলো কনস্ট্রিক্টিভ পেরিকার্ডাইটিস এন্ড প্রলিফিশন।
এই দুই কন্ডিশনে আমরা স্টেরয়েড দিই। আর সিএনএস ডিজিজ অ্যাকচুয়ালি আমরা জানি যে যখনই মেনিনজাইটিস হয়, মোস্ট অফ দ্য মেনিনজাইটিস পেশেন্টস রিসিভ স্টেরয়েড, আমরা ডেক্সা দিয়ে দিই। মেনিনজাইটিস হলেই ডেক্সা সে পাবেই, ঠিক আছে, সেটা ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসই হোক বা টিউবারকুলার মেনিনজাইটিসই হোক, ঠিক আছে। আদার ইন্ডিকেশন, যে যদি কখনো হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন হয়, ইউ ক্যান অলসো গিভ দ্য স্টেরয়েডস। ওকে, আমরা ট্রিটমেন্ট আজকে অনেক কিছুই বললাম। তো তোমাদের পড়া থাকবে, আমি জিজ্ঞেস করব, তোমাদের একটা পড়া থাকবে, সেটা হলো ইউ স্টাডি ট্রিটমেন্ট অফ এমডিআর এন্ড এক্সডিআর টিবি। কে আমাকে বলবা? আমি কালকে তো আবার সেশন নিব একটা, কালকে আমি জিজ্ঞেস করব হু ইজ গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি টু টেল মি দ্য ট্রিটমেন্ট অফ এমডিআর এন্ড এক্সডিআর টিবি। এনিওয়ান? ইউটিউবে আমার ভিডিও দেখলেই শিখে ফেলতে পারবা। হু ইজ গোয়িং টু টেল মি? বাহ, সবাই চুপচাপ, হ্যাঁ, কেউ পড়া নিতে যাচ্ছে না। রিমা? ভাইয়া বিসিএস পড়বো ভাইয়া। বিশেষ পড়বা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর কে? জাকারিয়া? ঠিক আছে, তোমাকে দায়িত্ব দিব, তুমি আমাকে কালকে এমডিআর এবং এক্সডিআর টিবি ট্রিটমেন্টটা অল্প করে বলবা, ঠিক আছে? তুমি ইউটিউবে আমার ভিডিওটা দেখবা, তারপরে কালকে আমাকে বলবা, ওকে? ভয় পাওয়ার কিছু না, আমি তো আছি। ওকে, আজকে এই পর্যন্ত শেষ করে দিই। ভাইয়া বলো। বিসিএস এর জন্য কিভাবে পড়বো ভাইয়া? 1 মাসের মধ্যে কি পিলি পাস করার পসিবল? আমি আগে পড়ি নাই, এই মাসেই জাস্ট টুকটাক শুরু করেছি। আর একটা জিনিস হচ্ছে রোস্টার ডিউটি দিবে লাস্ট 15 দিন, খুব বেশি ডিউটি নাই, মানে অনেক সময় পাওয়া যাবে। চেষ্টা করতে থাকো, তোমার স্পেশালি মানে প্রিভিয়াস কোশ্চেন গুলো ভালো করে পড়ো, ঠিক আছে? এবং কারেন্ট অ্যাফেয়ার্স তো দেখো ভালো করে, ওখান থেকে কিছু 2-1টা কোশ্চেন কমন পড়ে যাবে। আর পাস প্রিভিয়াস করা কোশ্চেন যাবে ভাইয়া এই কয়দিনে পড়ে? তো বলা মুশকিল, এটা তো আসলে তোমার মানে ব্যাকগ্রাউন্ড কতটুকু পড়ছো আমি তো জানি না। চেষ্টা পড়ি করে নাই যাও, ভাইয়া, চেষ্টা করে যাও, চেষ্টা করতে আগে তো কোনো কখনো অসুবিধা নেই। বিসিএস এর জন্য প্রিপারেশন নেইনি। অসুবিধা নেই, এখন নাও, সমস্যা নেই, এখন নাও, চেষ্টা করতে থাকো, চেষ্টা করতে থাকো, তুই পড়ারও কাজে লাগবে। এমন ভাবে পড়ো যে এই পড়াটা আমার কোনো না কোনো ভাবে কাজে লাগবে। সবকিছু তো কাজে লাগবে না, কিন্তু অনেক কিছুই, স্পেশালি বাংলা, অঙ্ক, এগুলা কোনো কাজে ইংলিশ। লাগবে না ভাইয়া, কাজে লাগার কোনো বিষয় না। না, অঙ্কটা তো ভালো, ইংলিশটাও ভালো, ইংলিশটা কাজে লাগবে। ইংলিশটা ভালো করে পড়ো, মানে মানে কমন যে টপিক গুলা, সেগুলা যেগুলো সম্পর্কে তোমার অলরেডি আইডিয়া আছে ভালো, সেগুলো তুমি আবার ভালো করে দেখো, তাহলে পরে তোমার সুবিধা হবে, ঠিক আছে? বাংলা ব্যাকরণ থেকে কিছু জিনিস আসে পরীক্ষাতে, আবার ম্যাথস, কিছু কমন ম্যাথস আছে, ম্যাথস গুলো তো মার্কস ভালো পাওয়া যায়, ম্যাথস গুলো করে ফেলো। এগুলোতে মার্কস মানে কমন পাওয়ার সম্ভাবনা বেশি, বা মার্কস ভালো পাওয়ার সম্ভাবনা বেশি। বাংলা, অঙ্ক, ইংরেজি এগুলো ভালো করে পড়ো। জি ভাইয়া, দোয়া করবেন। ওকে, ওকে, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর কালকে আমি সেশন নিব, কালকেও রাত 8টার সময়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। সালাম। সালাম।